টিনা তার স্বামী প্রীতম, শাশুড়িমা অন্বেষা দেবী, শ্বশুরমশাই বিপ্লব বাবু এবং এক ননদ রিনা ও ছোট দেওর রনির সঙ্গে বাস করে। টিনা নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেই প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে, আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই কয়েকদিনের মধ্যেই টিনা তার বাবাকে ফোন করে বলে, বাবা, তুমি কি জন্য আমাকে এমন একটা পরিবারে বিয়ে দিয়েছো বলো তো? আমি কি বলেছিলাম যে আমি খিচুড়ি খাওয়া পরিবারে বিয়ে করব? তুমি এরকম একটা খিচুড়ি খাওয়া শ্বশুর বাড়িতে আমার কেন বিয়ে দিলে? আমি প্রত্যেকদিন খিচুড়ি খেতে খেতে বিরক্ত হয়ে পড়ছি। আরে মা, তুই চিন্তা করিস না, তোর শাশুড়ি মা শ্বশুরমশাই অনেক ভালো, আর তুই জানিস না ওনারা অনেক শিক্ষিত। তোর যেটাই ভালো হবে তোর শাশুড়ি মা শ্বশুরমশাই সেটাই তো করবেন, তাই না? আচ্ছা বাবা, ওনারা যদি এতই ভালো চাই তাহলে আমাকে বিরক্ত করছে কেন? তুমি বলো তো, প্রত্যেকদিন যদি তোমাকে খিচুড়ি খেতে দেওয়া হয় তাহলে কি তোমার ভালো লাগবে? আরে বাবা, তোকে তো আমি আগেই বললাম ওনারা অনেক শিক্ষিত আর তোর শরীরে অনেক পুষ্টির দরকার, তাই ওনারা হয়তো খিচুড়ি খাওয়ার জন্য তোকে রোজ রোজ জোর করে। আর শোন, এই সব তো একটা নর্মাল ব্যাপার, এর জন্য তো বিরক্ত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? তোকে তো এখন ওখানেই থাকতে হবে, কারণ ওটা তো শ্বশুর বাড়ি, তাই সবকিছু মানিয়ে নে। তুমি এসব কি বলছো বাবা? দূর, তোমাকে তো বলাটাই বেকার, আমার আর ভালো লাগে না, আমি ফোন রাখছি। এই বলে টিনা ফোন রেখে দেয়। আসলে টিনা তার বাবা মায়ের সঙ্গে শহরে বাস করত, আর টিনার বাবা মা টিনার ভালো পরিবারে বিয়ে দিয়েছিল যাতে টিনা তাদের কথা মতো চলতে পারে। আসলে টিনা বাইরের খাবার খেতে বেশি পছন্দ করত, আর টিনা বারবার বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করত, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা সব সময় পুষ্টিকর খাবার খেত, তাই শ্বশুর বাড়িতে এসে প্রত্যেক দিনই টিনাকে খিচুড়ি খেতে হয়। আর সেই খিচুড়ি খেয়ে খেয়ে টিনা একেবারে বিরক্ত হয়ে পড়ে, কিন্তু শ্বশুর বাড়িতে সে কাউকে কিছু বলতে পারে না, কারণ টিনা যেহেতু এখন নতুন বৌমা, তাই সে পুরোপুরি ভাবে চুপ করে থাকে। আর এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন, না, আজকে আমি কোনোভাবেই খিচুড়ি খাবো না, আজকে আমি পাস্তা, চাউমিন, বিরিয়ানি, স্যান্ডউইচ আর চিকেনের কিছু আইটেম রান্না করব। আজকে আমি কিছুতেই ওই খিচুড়ি খাবো না। টিনা ডাইনিং টেবিলের উপর বসে মনে মনে এসবই ভাবতে থাকে, আর তখনই টিনাকে দেখে তার শাশুড়ি মা বলে, কি গো বৌমা, তুমি কি ভাবছো বসে বসে? এখনো রান্না হলো না কেন? তুমি তো জানো রনি আর আমার বড় খোকা ওরা অফিসে যাবে, আর তোমার ননদ রিনাও তো কলেজে যাবে, তাই তোমাকে তো খাবারটা রান্না করতেই হবে। তুমি এভাবে বসে থাকলে তো খাবার রান্না হয়ে যাবে না। আমি আজকে অন্যরকম কিছু রান্না করার কথা ভাবছি, তাই এখনো পর্যন্ত এখানেই বসে আছি। আসলে আমি ভাবছিলাম যে আজকে আমার পছন্দ মতো খাবার রান্না করব, কারণ প্রতিদিনই তো আমি আপনাদের পছন্দ মতো খাবার খাই, তাই ভাবছিলাম যে আজকে আমি পাস্তা, চাউমিন, বিরিয়ানি আর চিকেনের কয়েকটা আইটেম রান্না করব। কিসব বলছো তুমি? একদমই নয়, আমাদের বাড়িতে এসব খাবার কেউ খায় না। আমাদের বাড়িতে শুধুমাত্র খিচুড়ি খাওয়া হয়, সব রকমের সবজি দিয়ে খিচুড়ি, এটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর আমি ছোটবেলা থেকে ওদের 3 ভাই বোনকে খিচুড়ি খাইয়েই বড় করেছি, তাই তুমি এসে আমাদের বাড়ির নিয়ম কোনোভাবেই পাল্টে ফেলতে পারবে না। কিন্তু মা, আপনারা খিচুড়ি খেতে পছন্দ করেন বলে কি আমাকেও খিচুড়ি খেতে হবে? আমার খিচুড়ি খেতে ভালো লাগে না, তাই আমাকে অন্তত আপনারা আমার পছন্দের খাবার খেতে দিন। আমি প্রত্যেকদিন এভাবে খিচুড়ি খেতে পারবো না, কারণ আমি বাড়িতে থাকতে এরকম ভাবে এত খিচুড়ি খেতাম না। শুধুমাত্র আপনাদের জন্যই এখন আমাকে বাধ্য হয়ে খিচুড়ি খেতে হচ্ছে। আমার ছেলের অত টাকা রোজগার করে না যে আমি তোমাকে প্রতিদিন চিকেন খাওয়াবো, ঠিক আছে? আর চিকেনের এখন অনেক দাম, তাই আমি যেটা বলছি সেটাই করো। শাকসবজি তো বাড়িতে আছেই, তুমি ভালো করে শাকসবজি দিয়ে, চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলো। শাশুড়ি মায়ের কথা শুনি টিনা সেখানে দাঁড়িয়ে না থেকে চুপচাপ রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়, আর সে মনে মনে আকাশ পাতাল ভাবনা চিন্তা করতে থাকে। দূর, আমার আর ভালো লাগে না। কত আশা করেছিলাম আজকে আমি নিত্য নতুন খাবার খাবো, কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি আমার পছন্দের বিষয়কে এরা কোনো রকম গুরুত্বই দেয় না। শুধুমাত্র বাড়ির বৌমা করে নিয়ে এসেছে, আর বৌমাকে কেমন ভাবে রাখতে হয় কিছুই জানি না। আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। এসবই ভাবনা চিন্তা করতে করতে টিনা খিচুড়ি রান্না করে ফেলে। আর সেই দিন টিনা যেহেতু অন্যমনস্ক ভাবে রান্না করে, তাই তার খিচুড়ি কিছুটা পুড়ে যায়। আর সেই পুড়ে যাওয়াই খিচুড়ি টিনা তার পরিবারের সবাইকে পরিবেশন করে দেয়। কিন্তু সেই পুড়ে যাওয়া খিচুড়ির গন্ধ পেয়ে অন্বেষা দেবী বলে, বৌমা, আমি তোমাকে আজকে তোমার পছন্দ মতো খাবার বানাতে দিইনি বলে তুমি আমাদের খিচুড়ি পুড়িয়ে ফেলেছো। তুমি তো ভালো করেই জানো আমরা খিচুড়ি খেতে কতটা পছন্দ করি, আর তুমি আমাদের পছন্দের খাবারটাকে এভাবে পুড়িয়ে ফেলতে পারলে? হ্যাঁ মা, ঠিকই বলেছো। বৌদি আমাদের উপর চটে গেছে, তাই জন্যই তো বৌদি আজকে এরকম পোড়া খিচুড়ি আমাদেরকে খেতে দিচ্ছে। কোথায়, অন্যান্য দিন তো বৌদি বেশ ভালোই খিচুড়ি রান্না করে, তাহলে আজকে এরকম হলো কেন?
আর বলিস না, তোর বৌদি আমাদের এই খিচুড়ি খেতে চায় না। প্রত্যেকদিন খিচুড়ি খেয়ে তোর বৌদি বিরক্ত হয়ে পড়েছে। তাই আজকে তোর বৌদি চিকেন খেতে চাইছিল, কিন্তু চিকেন খাওয়া তো অতটা ভালো নয়। তাছাড়া একবার যদি আমি চিকেন খেতে বলি, তাহলে তো বৌমা প্রত্যেকদিনই আমাকে চিকেন কিনতে বলবে, আরো প্রত্যেকদিনই বাড়িতে চিকেন রান্না করবে। তাই জন্য আমি ওকে কোনোভাবেই চিকেন খাওয়ার অনুমতি দেব না। আমাদের বাড়িতে অনেক বছর ধরে খিচুড়ি রান্না হয়ে আসছে, আর প্রত্যেকদিন এখনো পর্যন্ত খিচুড়ি রান্না হবে। হ্যাঁ মা, একদম ঠিক। বৌদি, তুমি কিন্তু এই বাড়িতে উল্টোপাল্টা কোনো খাবার খেতে পারবে না, কারণ আমাদের বাড়িতে প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয়, আর সেটাই হবে, বুঝেছো? আসলে কি জানো তো, খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর মা আমাদেরকে ছোটবেলা থেকেই খিচুড়ি খাইয়ে আসছে। আর এখন যেহেতু তুমি এই বাড়ির বৌমা, তাই তোমাকেও কিন্তু আমাদের বাড়ির মতোই খাবারই খেতে হবে। এমন কথা শুনে টিনা খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। সে চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। আর এই দেখে টিনার স্বামী প্রীতমেরও খুবই খারাপ লাগে, কিন্তু সেও তার বউয়ের হয়ে কিছু বলতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন, টিনা, আমি কদিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি, তোমার মন খুব খারাপ তাই না? আসলে তোমার এরকম খিচুড়ি খাওয়ার অভ্যাস নেই তো, তাই তুমি এরকম মন খারাপ করে আছো। ঠিক আছে, চলো আমি তোমাকে আজকে বাইরে থেকে ডিনার করে নিয়ে আসছি। এবার তুমি খুশি তো, বলো? কিন্তু প্রীতম, আমি একদিন বাইরের খাবার খেয়ে কি করব? আমাকে তো সেই পরের দিন থেকে আবার খিচুড়িই খেতে হবে। এই খিচুড়ি খেতে আমার আর ভালো লাগে না। আমার শ্বশুরবাড়ির সবাই কেন যে এত খিচুড়ি খাই আমি বুঝে পাই না। আরে বাবা, আমি মানছি সবজি দিয়ে রান্না করা খিচুড়ি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু প্রত্যেক দিন কি একই খাবার খেতে ভালো লাগে? তাছাড়া শুধু খিচুড়ি খেলে মানুষ কিভাবে সুস্থ থাকবে? আমাদের তো প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ টিনা, আমি জানি তো তোমার একদম ভালো লাগে না ওইসব খিচুড়ি খেতে, কিন্তু মা যেটা বলে আমরা তো সেটাই শুনি। তাই আমি তোমাকে আজকে বাইরে খাবার খেতে নিয়ে যাবো। চলো তুমি রেডি হয়ে নাও। এভাবেই প্রীতম সেদিন টিনাকে নিয়ে বাইরে খাবার খেতে চলে যায়। তাই টিনা খুবই খুশি হয়। আর সেই দিন টিনা মন ভরে পেট ভরে বাইরের খাবার খায়। প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি, তুমি ছাড়া ওই বাড়িতে আমার কথা কেউ ভাবে না। আমার কি খাওয়ার ইচ্ছা করছে না করছে সেটা কেউ একবারের জন্য জিজ্ঞাসা করতে আসে না। সবার সঙ্গে আমাকে প্রত্যেকদিন খিচুড়ি খেতে হয়, আর ওই প্রত্যেকদিন খিচুড়ি খেতে খেতে আমি পুরোপুরি বিরক্ত হয়ে গেছি। আজকে তুমি যদি আমাকে বাইরে খাবার খাওয়াতে না নিয়ে আসতে, তাহলে আমি এত কিছু খাবার খেতেই পারতাম না। না না টিনা, না খাওয়ার কথা একদমই বলবে না। তুমি যদি না খেয়ে ঘুমিয়ে পড়ো তাহলে তোমার শরীরে অনেক ক্ষতি হবে। তাই তুমি যদি বেশি খিচুড়ি নাও খেতে চাও তাহলে অন্তত কম করে খেও। আচ্ছা এবার চলো। এভাবেই টিনা এবং প্রীতম বাইরে থেকে ডিনার করে বাড়িতে ফিরে আসে। টিনা এবং প্রীতম যখন বাড়িতে ফিরে, তখন অন্বেষা দেবী খুবই রেগে যায়। প্রীতম, আজকে বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, তারপরও তুই কেন বৌমাকে নিয়ে বাইরে খাবার খেতে গেলি? তুই কি জানিস না বাইরের খাবার খাওয়া কতটা ক্ষতিকর? জানি না বড় বড় হোটেল রেস্টুরেন্টে কেমন ভাবে খাবার রান্না করে, ভালো তেল ব্যবহার করে কিনা তারও কোনো ঠিক নেই। খারাপ তেল দিয়ে ওরা উল্টোপাল্টা খাবার রান্না করে, তারপরও তোরা মজা করে সেই খাবার কি করে খাস? কি হলো, চুপ করে আছিস কেন? বাড়িতে খিচুড়ি রান্না হওয়ার পরও তুই কেন বৌমাকে বাইরে খেতে নিয়ে গেলি? মা শোনো, প্রত্যেকদিন তোমার বৌমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, তাই আজকে ওকে নিয়ে বাইরে খাবার খেতে গিয়েছিলাম যাতে ওর মনটা ভালো হয়ে যায়। আর তুমি তাতেও এরকম করে কথা শোনাচ্ছ কেন ওকে? এতে আবার মন ভালো হওয়ার কি আছে? বাড়িতে এত হেলদি ভাবে খিচুড়ি রান্না করা হয়, সেটা খেয়ে কি মন ভালো হয় না? আমাদের তো সবার খিচুড়ি খেয়ে মন ভালো হয়ে যায়, শুধুমাত্র তোর বউয়েরই মন খারাপ হয় না। মায়ের কথা শুনে প্রীতমের আর কিছু বলার থাকে না, তাই সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর টিনাও প্রীতমের পিছন পিছন নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু টিনার শ্বশুরবাড়ির সকলেই প্রত্যেকদিন খিচুড়ি খেতেই থাকে। আর বাধ্য হয়ে টিনাকেও প্রতিদিন খিচুড়ি খেতে হয়। তাই একদিন টিনা রাগ করে নিজের বাপের বাড়িতে চলে যায়। আর সে প্রীতমকে বলে দেয় সে আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাবে না। এর ফলে প্রীতমও নিজের বাড়ি ছেড়ে টিনার বাপের বাড়িতে চলে আসে। আর টিনাকে সঙ্গে নিয়ে থাকার জন্য সে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই তারা দুজনে ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু দু একদিনের মধ্যেই অন্বেষা দেবী তাদের কাছে আসে। প্রীতম, তুই এখানে কেন চলে এলি? আমি তোকে দুটো কথা শুনিয়েছি বলে তোকে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? আর বৌমা, তুমি আমার ছেলেটাকে বোঝাতে পারলে না আমি বাড়িতে তোমাকে কি এমন কষ্টে রাখি বলতো? তোমাকে তো আমাদের বাড়িতে যথেষ্ট ভালোভাবেই রাখা হয়। আমি কি তোমার উপর কখনো কোনো অত্যাচার করেছি? তাহলে তুমি আমার ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে এলে কেন?
শুনুন মা, আপনারা যেদিন ওই খিচুড়ি খাওয়া বন্ধ করবেন বা খিচুড়ি খাওয়া কমিয়ে দেবেন তবেই আমি আপনাদের বাড়িতে ফিরে যাব। তা না হলে আমি আর এখান থেকে যাব না। আপনার ছেলেও এখানে থাকবে, কারণ ও আমার সঙ্গেই থাকতে চাই। আর এখন আপনার ছেলেও কিন্তু প্রতিদিন খিচুড়ি খেতে ভালোবাসে না, তাই আমরা ভেবে নিয়েছি এবার থেকে আমরা আলাদাই থাকবো। কারণ আপনাদের সঙ্গে থাকলে তো আমরা আলাদা কোনো খাবার রান্না করে খেতেও পারবো না। আপনাদের পছন্দ মতো খিচুড়িই খেতে হবে, তাই আমাদের আর ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার যা খাবার খাওয়ার ইচ্ছা তুমি তাই খাবার রান্না করে খাবে, কিন্তু তোমরা এখানে আলাদা ভাড়া বাড়িতে থাকলে পাড়া প্রতিবেশী আমাদেরকে খারাপ বলবে। তাছাড়া আমার বড় ছেলে আমাকে ছেড়ে থাকবে, সেটা আমি কি করে সহ্য করতে পারবো বলো তো? তোমরা ফিরে চলো আমার বাড়িতে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই রান্না করে খাবে, কিন্তু আমাদের জন্য আলাদা করে খিচুড়ি রান্না করে দিতে পারবে তো? মা, তুমি কিন্তু কথাগুলো ভেবেচিন্তে বলো। আমরা যদি বাড়িতে ফিরে যাই আর তখন যদি তুমি বলো যে এখানে অন্য কোনো খাবার বানানো যাবে না, তাহলে কিন্তু তোমার বৌমা আমার উপরেই রেগে যাবে। আরে বাবা, আমি তোদেরকে কথা দিচ্ছি আমি আর এরকম করব না। তোরা আমার বাড়িতে ফিরে চল, আর বৌমা তুমিও চলো। তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করে খাবে বাবা, আমি আর তোমাকে খিচুড়ি খাওয়ার জন্য জোর করব না, বললাম তো। এভাবেই অন্বেষা দেবী নিজের ভুল বুঝতে পারে এবং ছেলে বৌমার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এর ফলে সেই ঘটনার পর থেকে টিনা তার পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারে। তবে সে এখনো পর্যন্ত তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খিচুড়ি রান্না করে দেয়। আর এভাবেই টিনা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে। রোহিত তার মা এবং এক বোন প্রীতির সঙ্গে নৈপুকুর নামক এক প্রত্যন্ত গ্রামে থাকত। রোহিত ছোটবেলায় পড়াশোনায় খুবই ভালো ছিল। তার শহরে গিয়ে পড়াশোনা করার এবং চাকরি করার খুবই ইচ্ছা ছিল, তাই তার মা মালতী দেবী তার কিছু জমানো টাকা দিয়ে রোহিতকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল। এরকম ভাবেই কয়েক বছর কেটে যায়। রোহিত শহরে একটা খুবই ভালো চাকরি পায়। চাকরি পাওয়ার পরেই সে তার পছন্দের একটি মেয়ে সঙ্গীতাকে বিয়ে করে। আমরা বিয়ে করে নিয়েছি, এবার আমার মাকে আর বোনকে আমি শহরে নিয়ে আসবো। আমার মা আর বোন তোমাকে দেখে ভীষণ খুশি হবে, আমি ওদের সারপ্রাইজ দেব। তারা কথা বলছিল এমন সময় হঠাৎ করে রোহিতের ফোনে প্রীতির কল আসে। রোহিত খুবই খুশি হয়ে তার বোনের ফোনটা ধরে। দাদা, সব শেষ হয়ে গেল। মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, বাবাও আমাদেরকে ছেড়ে ছোটবেলায় চলে গিয়েছে, আর এখন মাও আমাদেরকে ছেড়ে চলে গেল। আমাদের আর কেউ রইল না। এই কথাটা শুনে রোহিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ রোহিত সঙ্গীতাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে ছুটে যায়। মায়ের অন্তিম কার্য সম্পন্ন করে রোহিত এবং সঙ্গীতা প্রীতিকে তাদের শহরের ফ্ল্যাটে নিয়ে চলে আসে। তাদের বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি এবং খুবই সুন্দর দামি দামি জিনিসপত্র দেখে প্রীতির মনে খুবই হিংসা হয়। রোহিত এবং সঙ্গীতা দুজনে একই জায়গায় চাকরি করত। তারা দুজনে সকালবেলা একসঙ্গে অফিসের জন্য বেরিয়ে যেত আর রাত্রিবেলা একসঙ্গে বাড়ি ফিরত। সারাদিন প্রীতি বাড়িতে একাই থাকত। সঙ্গীতা খুবই বড়লোক ঘরের মেয়ে হলেও তার মন খুবই নরম ছিল। সে তার ননদকে নিজের বোনের মতো করেই ভালোবাসত, কিন্তু প্রীতি মনে মনে তার বৌদিকে একটুও পছন্দ করত না। এই কালমুখী মহিলাটার জন্যই আমার মা মারা গেছে। যেদিন আমার দাদা ওকে বিয়ে করেছে সেই দিনই আমার মায়ের মৃত্যু ঘটেছে। এই মহিলাটা খুবই অপয়া, আমার মাকে খেয়ে নিয়েছে, এবার আমার দাদাকে খাবে বলে লেগেছে। আমার দাদা আগে আমাকে কত ভালোবাসতো, আর এখন সব সময় শুধু ওর সঙ্গেই থাকে। কি হলো প্রীতি, তুই কি ভাবছিস? কখন থেকে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? বলছি যে এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো বোন? অসুবিধা হলেও আর কি করার আছে রে দাদা, আমার তো বাবা মা কেউ রইল না, আমাকে এখানেই থাকতে হবে। আমার কি আর কোনো উপায় আছে বল? আমি যে খুবই গরিব, তোরা সারাদিন অফিসে থাকিস, আমাকে সারাদিন বাড়ির কত কাজকর্ম করতে হয়। বাড়ির কাজকর্ম করতে হয়? কিন্তু কেন? আমাদের বাড়িতে তো বাড়ির কাজের মেয়ে আছে, তুই কাজ করতে যাবি কেন? কোথায় কাজের মেয়ে আছে? যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি তার পরের দিনই তো বৌদি কাজের মেয়েটাকে কাজ থেকে বের করে দিয়েছে। আবার আমাকে এটাও বলেছে আমি গরিব বলে, আমি গ্রামের মেয়ে বলে আমাকে সব কাজ করতে হবে। মা বেঁচে থাকলে এসব মা কিছুতেই সহ্য করতে পারতো না। প্রীতির কথা শুনে রোহিত সঙ্গীতার উপর ভীষণ রেগে যায়। সে তৎক্ষণাৎ সঙ্গীতাকে ডাকতে শুরু করে। সঙ্গীতা, সঙ্গীতা, কোথায় আছো? এখানে এসো। কোথায় আছো? এখনই এসো বলছি। হ্যাঁ এই তো। কি হলো, তুমি এত চেঁচাচ্ছ কেন? কি হলো রোহিত, তুমি রেগে আছো মনে হচ্ছে? বেশি নাকামি করবে না আমার সঙ্গে।
আমি শুধু যে প্রশ্ন করবো সেটার উত্তর দেবে। আমাদের বাড়ির কাজের মেয়ে মাম্পিকে তুমি কাজ থেকে তাড়িয়ে দিয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ রোহিত, তুমি জানো না আমি তো কিছুদিন আগেই ওকে কাজ থেকে বের করে দিয়েছি। কিন্তু কেন বলো তো? কেন কেন আবার সেটা তুমি আমার কাছে জানতে চাইছো? তুমি আমার বোনকে এই বাড়ির চাকর মনে করেছো? আমার বোন এই বাড়িতে আসার পরের দিন তুমি মাম্পিকে কাজ থেকে বের করে দিলে যাতে তুমি আমার বোনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে পারো। আমার বোন গরিব বলে তুমি ওকে চাকরের জায়গায় বসিয়ে দেবে? হ্যাঁ আরে তুমি এসব কি বলছো? তোমার কোথাও একটা ভুল হচ্ছে রোহিত। আমি মাম্পিকে কেন তাড়িয়েছি তুমি না জেনে আমার উপর বেকার বেকার অপবাদ দিচ্ছ। মাম্পি তো আগে আমার বাপের বাড়িতে কাজ করত। ও আমাদের বাড়ি থেকে অনেক জিনিসপত্র চুরি করত। আমরা কখনোই ওকে ধরতে পারিনি। কিন্তু সেদিন আমি নিজের চোখে তোমার ওয়ালেট থেকে ওকে টাকা চুরি করতে দেখেছি। সেই জন্য আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। আর কত মিথ্যা কথা বলবে তুমি সঙ্গীতা? তোমার কথা আমার একটু বিশ্বাস হলো না। তুমি আজকেই নতুন কাজের মেয়ে খোঁজো, কোথা থেকে পাবে জানি না, কিন্তু আমি যেন আমার বোনকে এই বাড়ির কোনো কাজ করতে না দেখি বলে দিলাম। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। রোহিতের এরকম ব্যবহারে সঙ্গীতা ভীষণ কষ্ট পায়। সে একা একা কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে প্রীতি চলে আসে। দেখো না প্রীতি, তোমার দাদা আমাকে ভুল বুঝলো। জানো তোমার দাদা আমাকে কি কি বলেছে? আমি কি তোমাকে কখনো কাজ করার কথা বলেছি বলো? না তো, তুমি আমাকে কাজ করতে কোথায় বলেছো? বরং আমি তো তোমাকে বলেছিলাম যে বাড়িতে কাজের মেয়ে নেই তাতে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি গ্রামের মেয়ে। লোকের বাড়িতে কাজ করার অভ্যাস আমার আছে, আর নিজের দাদা বৌদির বাড়িতে কাজ করলে এতে অসুবিধা কি? তোমার দাদা আমাকে একটুও বিশ্বাস করলো না, আমাকে ভুল বুঝলো। তুমি চিন্তা করো না বৌদি, দাদা এরকমই, অল্পতেই ভীষণ পরিমাণে রেগে যায়। আসলে আমাকে খুব ভালোবাসে তো, সেই জন্য আমি বাড়িতে কাজ করছি দাদার দেখতে ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। না প্রীতি, তুমি আর বাড়ির কোনো কাজ করবে না। তোমার দাদা যেমন তোমাকে ভালোবাসে আমিও তো তোমাকে ভালোবাসি। তুমিও তো আমার বোনের মতোই। আমিও চাই না যে তুমি বাড়ির কোনো কাজ করো। আমি তো কিছুদিন ধরেই কাজের মেয়ে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কাউকেই তো পাচ্ছি না। আমি দেখছি কি করা যায়। সঙ্গীতা তার আত্মীয় স্বজন অনেক কাউকে ফোন করে কাজের মেয়ের সন্ধান করতে থাকে। সঙ্গীতাকে এরকম দুশ্চিন্তার মধ্যে ফেলে প্রীতি মনে মনে খুবই খুশি হয়। যখনই প্রীতির দাদা এবং বৌদি দুজনে এক জায়গায় বসে সময় কাটাতো, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করত, তখনই প্রীতি সবসময় তাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করত। কিছুদিনের মধ্যেই সঙ্গীতা একটা নতুন কাজের মেয়ে শান্তিকে তাদের বাড়িতে নিয়োগ করে। শান্তি এখন তাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে। একদিন প্রীতি, আমাদের কোম্পানি থেকে আমাকে আর তোর বৌদিকে সিঙ্গাপুরে যেতে বলেছে। 15-20 দিনের ব্যাপার। ওখানে গিয়ে আমাদের দুজনকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। শুধু আমাদের দুজনকেই যেতে হবে, কারণ আমাদের গোটা টিম সিঙ্গাপুরে যাচ্ছি। ওখানে আমাদের খুবই আর্জেন্ট কাজ আছে। দাদা, তোরা আমাকে রেখে চলে যাবি? আমি একা একা কিভাবে থাকবো? তোরা আমাকেও সাথে করে নিয়ে চল। না রে বোন, এটা সম্ভব হবে না। আমি তোর জন্য আগে আমাদের বসের সঙ্গে কথা বলেছি, কিন্তু বস বাইরের কাউকে অ্যালাউ করবে না বলেছেন। সিঙ্গাপুরে যাওয়া আসার খরচ, ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু কোম্পানিই দিচ্ছে। আর যেহেতু আমাদের গোটা টিমটাই ওখানে থাকছে, তাই আমি আর তোকে নিয়ে যেতে পারবো না রে বোন। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার নয়। আমি কটা দিন কষ্ট করে একা একা থেকে যাব। এমনিও তো ছোটবেলা থেকে কষ্ট করার অভ্যাস আছে আমার। এমন বলো না প্রীতি, তোমাকে একা বাড়িতে রেখে আমাদেরও যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, উপায় নেই তো। তুমি চিন্তা করো না, আমরা গরমের ছুটিতে তিনজনে একসঙ্গে ঘুরতে যাব। ঢং দেখলে একদম সহ্য হয় না। আমাকে বোকা ভেবেছে তাই না? ওসব কাজের মিটিং বিজনেস কিছুই নয়। আমি জানি তোমরা আমাকে বাড়িতে রেখে আনন্দ করতে যাচ্ছ, ফুর্তি করতে যাচ্ছ। আমি কিছুতেই তোমাদেরকে আনন্দ করতে দেব না। সিঙ্গাপুরে যাওয়ার দিন সকালবেলা প্রীতি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বৌদির বাথরুমে ঢুকে সেখানে বেশি করে তেল ফেলে রাখে। কিছুক্ষণ পর সঙ্গীতা বাথরুমে ঢুকলে সে পা স্লিপ করে বাথরুমের মধ্যেই পড়ে যায়। এর ফলে তার একটা পায়ের বোন ক্র্যাক হয়ে যায়। সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। দাদা, তাড়াতাড়ি আয়, দেখ বৌদি বাথরুমের মধ্যে পড়ে গেছে। বৌদি, কি হয়েছে তোমার? তোমার তো আজকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। তুমি এভাবে বাথরুমের মধ্যে পড়ে গেলে কিভাবে? তুমি এবার কিভাবে যাবে? রোহিত তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে ডাকে। ডাক্তারবাবু সঙ্গীতার পা প্লাস্টার করে দেয় এবং সঙ্গীতাকে 2 মাস বেড রেস্ট করতে বলে। রোহিত তাদের বসের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কথা জানায়। তার বস হরিপদ বাবু সঙ্গীতাকে ছাড়াই তাকে একাই সিঙ্গাপুরে যাওয়ার আদেশ দেয়। বোন, তুই বৌদির খেয়াল রাখিস। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসার। সঙ্গীতা, আমার বোন থাকবে, তোমার কোনো চিন্তা নেই। ও তোমার দেখাশোনা করবে। আর তাছাড়া কাজের মেয়েটা তো আছেই।
এই বলে রোহিত সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রীতি মনে মনে খুবই খুশি হয়। প্রীতি তার বৌদিকে কষ্ট দেওয়ার জন্য কিছুদিনের জন্য তাদের বাড়ির কাজের মেয়েটাকে ছুটি দিয়ে দেয়। এর ফলে সঙ্গীতা ঠিক সময় মতো খাবার পায় না। এমনকি কোনো দরকারি প্রীতিকে ডাকলেও সে তার বৌদিকে ইগনোর করতে থাকে। এরকম ভাবেই কিছুদিন কাটে। রোহিত সময়ের আগেই বাড়ি ফিরে আসে। সঙ্গীতা, তুমি কেমন আছো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমার বোন তোমার ঠিক মতো খেয়াল রাখছে তো? হ্যাঁ রোহিত, আমি একদম ঠিক আছি। আমার কোনো অসুবিধা হয়নি। প্রীতি আমার খুব খেয়াল রেখেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সঙ্গীতা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। প্রীতি শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে থাকে তার বৌদিকে নিজের দাদার সামনে খারাপ প্রমাণিত করার জন্য। একদিন, এই শান্তি, ফ্রিজের মধ্যে খাবারগুলো কতদিন ধরে পচে যাচ্ছে। তোর কাজের দিকে একটুও মন নেই তাই না? 10 দিন আগে রুটি তরকারি এখনো ফ্রিজে রাখা আছে। খাবারগুলো বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ায়, খুব গন্ধ বেরোচ্ছে। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। শান্তি খাবারগুলো নিয়ে বাইরে ফেলতে যায়। তখনই সেখানে প্রীতি তার কাছে এসে বলে, এই শান্তি, এই খাবারগুলো তুই আমাকে দে। তুই যা তো, আমার রুমটা ভালো করে পরিষ্কার করে দে। এই খাবারগুলো আমি ফেলে দিচ্ছি। প্রীতির কথা শুনে শান্তি সেখান থেকে চলে গেলে সে ওই পচে যাওয়া দুর্গন্ধময় খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে এবং সে তার দাদার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে রোহিতকে আসতে দেখে প্রীতি কাঁদতে কাঁদতে ওই পচা খাবার খাওয়া শুরু করে দেয়। এই দেখে রোহিত খুবই অবাক হয়ে যায়। এ বাবা, তুই এত পচা দুর্গন্ধময় খাবার খাচ্ছিস কেন? তোকে এই খাবার কে খেতে দিয়েছে? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি দাদা এই সত্যিগুলো লুকিয়ে রাখার, কিন্তু আমি আর পারছি না রে। সত্যিটা যখন সামনে চলে এসেছে আমি তোকে সব বলবো। বৌদি আমাকে প্রত্যেকদিন এই পচে যাওয়া বাসি খাবারই খেতে দেয়। আমি গরিব বলে বৌদি আমাকে দেখতে পারে না। তুই যখন বাড়িতে থাকিস না তখন বৌদি শান্তিকে বসিয়ে রেখে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর আমাকে সব সময় গরিব গ্রামের মেয়ে বলে অপমান করে। মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। ছি, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কখনো ভাবিনি প্রীতি। তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করছো। রোহিত, আমাদের হল রুমে আমি কয়েকদিন আগে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, তোমাকে বলেছিলাম না আমাদের কাজের মেয়েটার উপর নজর রাখার জন্য? কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজটা দেখলেই তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। রোহিত তাদের হল রুমের সিসিটিভি ফুটেজ দেখে তার বোনের আসল রূপ বুঝতে পারে। সে প্রচন্ড রেগে গিয়ে তার বোনকে একটা চড় মারে। ছি, তোকে আমার বোন ভাবতেও লজ্জা করছে। তুই জানিস আজকে আমরা যে বাড়িটাতে আছি এই বাড়িটা কার? এটা হচ্ছে সঙ্গীতের বাবার ফ্ল্যাট। আজকে আমি যা কিছু সব সঙ্গীতের বাবার জন্যই। একমাত্র সঙ্গীতের বাবাই আমাকে চাকরিটা পাইয়ে দিয়েছে। এমনকি আমার পড়াশোনার খরচও সঙ্গীতা বহন করতো। আমরা দুজনে কলেজের বন্ধু ছিলাম। সঙ্গীতা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি এতদিনে গরিবই থেকে যেতাম। আর তুই আমাদের সঙ্গে এটা করতে পারলি? আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দে। আমি জানতাম না বৌদি তোর জন্য এত কিছু করেছে। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমরা দয়া করে আমাকে একটা সুযোগ দাও। প্রীতিকে তার দাদা এবং বৌদি ক্ষমা করে দেয়। প্রীতি পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে এবং সে তার বৌদিকে মন থেকে আপন করে নেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।